কাঠ, রেশম আর কিছু পাখির পালক দিয়ে ডানা বানিয়ে পাহাড়ের চূড়া থেকে লাফ দেওয়া, ব্যাপারটা শুনলে কি মনে হয়? মানে এটা তো বলা যায় প্রাচীন যুগের সবচেয়ে আদিম আর ভয়ঙ্কর একটা এক্সট্রিম স্পোর্টস। একদম তাই। আর নবম শতাব্দীর স্পেনের কর্ডোবায় মানুষ যখন আব্বাস এবনে ফেন্নাসকে এই অদ্ভুত প্রস্তুতি নিতে দেখছিল, তারা তো রীতিমতো হেসেই উড়িয়ে দিয়েছিল। মানে তারা ভেবেছিল মানুষের জায়গা তো মাটিতে, আকাশে তো আর নয়। হ্যাঁ, সাধারণ মানুষের চোখে ওটা নিছক পাগলামি হলেও চারপাশের এই উপহাস আর মৃত্যুর ভয়কে তিনি সেভাবে পাত্তাই দেননি। সোজা উঠে গিয়েছিলেন পাহাড়ের চূড়ায়। আজকের এই সোর্স মেটেরিয়াল বা তথ্য অনুসন্ধানে আমরা মূলত সেই দুঃসাহসিক লাফ নিয়েই কথা বলবো। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই যে মানুষটা লাফ দিলেন, তিনি কিন্তু বাতাসে ভেসে থাকার সময়টা নিখুঁতভাবে মাপার জন্য নিজের তৈরি একটা ওয়াটার ক্লক বা জলঘড়ির সাথে নিয়েছিলেন। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতেই আমার সবচেয়ে বেশি বিস্ময় লেগেছে। মানে টানা ১০ মিনিট তিনি আকাশে উড়লেন আর ওই অবস্থাতেও ঘড়ি দিয়ে সময় মাপছিলেন। ঠিক। আর এই ঘড়িটাই কিন্তু প্রমাণ করে যে এটা কোনো অন্ধ পাগলামি বা ঝোঁকের মাথায় নেওয়া সিদ্ধান্ত ছিল না। বরং এটা ছিল একটা সুপরিকল্পিত সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট বা বৈজ্ঞানিক পরীক্ষা। রাইট। তিনি মূলত দেখতে চেয়েছিলেন বাতাসে ঠিক কতক্ষণ ভেসে থাকা যায়, কিন্তু উড্ডয়নটা সফল হলেও অবতরণের সময় তো তিনি পিঠে মারাত্মক একটা আঘাত পান। হ্যাঁ, কারণ তার ওই গ্লাইডারে তো কোনো লেজ বা টেল ছিল না। এটা তো মানে অনেকটা আধুনিক একটা বিমান বানিয়ে সেটা ল্যান্ডিং গিয়ার তৈরি করতে ভুলে যাওয়ার মতো ব্যাপার। দারুণ একটা তুলনা দিয়েছেন। আসলে শুধু ল্যান্ডিং গিয়ারই না, পাখিরা যখন ল্যান্ড করে তখন তারা তাদের লেজ ব্যবহার করে গতি কমায় আর শরীরের ব্যালেন্স বা পিচ নিয়ন্ত্রণ করে। আচ্ছা। তো লেজ না থাকার কারণে বাতাসের বাধা কেটে যে মসৃণভাবে নামবেন সেই উপায় তার ছিল না। ফলে তাকে বেশ জোরেই মাটিতে আছড়ে পড়তে হয়। মানে ভয়াবহ ব্যাপার। কিন্তু এই দুর্ঘটনাটাই বোধহয় এভিয়েশনকে তার প্রথম বড় শিক্ষাটা দিয়েছিল, তাই না? একদম। মানে শুধু ডানা থাকলেই যে হবে না, ওঠার চেয়ে নিরাপদে নামাটা যে আসলে বেশি জরুরি, আর অ্যারোডাইনামিক্সে প্রত্যেকটা বিষয় নিখুঁত হওয়া দরকার, সেটাই প্রথম প্রমাণিত হল। পিঠের ওই চোট হয়তো তাকে মাটিতে নামিয়ে এনেছিল ঠিকই, কিন্তু তার ওই ১০ মিনিটের উড্ডয়ন তো রীতিমতো ইতিহাসের গতিপথই বদলে দিল। এতটাই যে টাইম ট্রাভেল নিয়ে লেখা কল্পবিজ্ঞানের গল্পগুলোতেও কিন্তু তাকে ভবিষ্যৎ পৃথিবীর রূপকার হিসেবে দেখানো হয়েছে। ঠিক বলেছেন। ওই সোর্সে আমরা দেখেছি যে ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেলাররা এসে মিউজিয়ামের জন্য তার গ্লাইডারটা চায়, আর শর্ত হিসেবে ফেরনাসকে ভবিষ্যতে পৃথিবীতে নিয়ে যায়। হ্যাঁ, গল্পটা দারুণ। আমি বুঝতে পারছি যে তিনি একজন পথপ্রদর্শক ছিলেন। লিওনার্দো দ্য ভিঞ্চি বা ব্রাইট ব্রাদার্সদের তিনি অনুপ্রাণিত করেছেন। কিন্তু এখানে আমার একটু খটকা লাগছে। কি রকম খটকা? মানে ১০০০ বছর আগের একটা পাহাড় থেকে দেওয়া লাফ ঠিক কিভাবে আজকে স্যাটেলাইট বা এই যে আমাদের হাতে স্মার্টফোন এতটা পথ পর্যন্ত পৌঁছলো, এই চেইন রিয়াকশনটা বা যোগসূত্রটা আসলে আমার কাছে খুব একটা পরিষ্কার না। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি। এই যোগসূত্রটা আসলে লুকিয়ে আছে ওই বৈজ্ঞানিক অনুপ্রেরণার বিস্তারের মাঝে। ইবনে ফেরনাসের ওই লাফটাই মানুষকে প্রথম এই বাস্তব প্রমাণটা দিয়েছিল যে হ্যাঁ, আকাশে ওড়াও সম্ভব। মানে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার বা মানসিক বাধা ভেঙে দেওয়া যাকে বলে। ঠিক তাই। তার এই কাজের রেকর্ড আর আকাশ ছোঁয়ার স্বপ্নটা শতাব্দীর পর শতাব্দী ধরে বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছে। এরপর যখন মানুষ সত্যি আকাশে উড়তে শিখল, সেই একই অ্যারোডাইনামিক্সের প্রাথমিক নীতিগুলো কাজে লাগিয়ে আমরা আরও উঁচুতে, মানে মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলাম। ও, বুঝতে পারছি। আর এই স্বপ্ন থেকেই তো মূলত অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্ম হলো। একদম। আর এই অ্যারোস্পেস প্রযুক্তির হাত ধরেই মহাকাশে পাঠানো হলো স্যাটেলাইট। আজকে আমরা যে জিপিএস, ইন্টারনেট বা স্মার্টফোন যোগাযোগের পুরো সিস্টেমটা ব্যবহার করছি, সেটা তো ওই স্যাটেলাইট প্রযুক্তির উপরই দাঁড়িয়ে আছে। তার মানে মহাকাশে যাওয়ার যে ভিত্তি, সেটার বীজ আসলে পোতা হয়েছিল ওই কর্ডোবার পাহাড়েই। ভাবলে গায়ে কাটা দেয়। চাঁদের একটা গর্তের নাম রাখা হয়েছে ইবনে ফিরনাস ক্রেটার। ওয়াও! চাঁদের গর্ত! হ্যাঁ, এমনকি মঙ্গল গ্রহে যে রোভার মিশনগুলো হচ্ছে, সেখানেও কিন্তু ওই আদিম অ্যারোডাইনামিক পরীক্ষার স্পিরিট বা চেতনাটা রয়ে গেছে। পুরো বিষয়টা ভাবলে সত্যি খুব অবাক লাগে। একটা সামান্য পাখির পালকের ডানা থেকে শুরু করে সোজা চাঁদের গর্ত বা মহাকাশের স্যাটেলাইট, এই ঘটনা আমাদের একটা দারুণ জিনিস শেখায়।
সেটা হলো বিজ্ঞান আর সমাজ যাকে শুরুতে পাগলামি বলে, সেটাই হয়তো ভবিষ্যতের যুগান্তকারী প্রযুক্তির মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। আজকের ব্যর্থতা বা অসম্পূর্ণতায় আগামীকালের উদ্ভাবনের ব্লুপ্রিন্ট তৈরি করে। একদম তাই। আর এখান থেকেই একটা চিন্তার খোরাক মাথায় আসছে। 1000 বছর আগের একটা লেজ ছাড়া গ্লাইডার যদি আজকের পৃথিবী বদলে দিতে পারে, কে জানে আজ ল্যাবরেটরিতে ফেলে দেওয়া কোনো ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ প্রজেক্ট হয়তো আগামী 1000 বছর পর মানব সভ্যতার মূল চালিকা শক্তি হয়ে উঠবে। হয়তো আজ যাকে আমরা ল্যান্ডিং গিয়ার ছাড়া বিমান ভাবছি, কাল সেটাই অন্য কোনো গ্যালাক্সি বা অজানাকে জয়ের নতুন ডানা হয়ে দাঁড়াবে।